হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে রাউন্ডিং। আজকে আমি তোমাদের যে টপিকগুলো পড়াবো সেই টপিক থেকে কিন্তু সব থেকে বেশি বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউতে যদি রাউন্ডিং সম্পর্কিত কোনো কোশ্চেন আসে তাহলে বেশিরভাগই হচ্ছে ওই টপিকগুলো থেকে আসে। সেই টপিকগুলো হচ্ছে রাউন্ডিং প্রস্তুতকরণ আর হচ্ছে রাউন্ডিংয়ে যে ভুল ধরা পড়ে ও যে ভুল ধরা পড়ে না, মানে খতিয়ান এবং হচ্ছে জাবেদায় যে ভুলগুলো থাকে সেই ভুলগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্যই আমরা কি তৈরি করি, রাউন্ডিং তৈরি করি। তার মানে সেই ভুলগুলো উদ্ঘাটনের জন্য আমরা রাউন্ডিং তৈরি করি। এখন রাউন্ডিংয়ে যে ভুলগুলো ধরা পড়ে আর যে ভুলগুলো ধরা পড়ে না সেই বিষয়ে আমরা আলোচনা করব আর দেখবো রাউন্ডিং কিভাবে প্রস্তুত করতে হয়, মানে ডেবিট সাইডে কোন হিসাবগুলো বসবে এবং ক্রেডিট সাইডে কোন হিসাবগুলো বসবে। তো প্রথমেই হচ্ছে রাউন্ডিং প্রস্তুতকরণ। খতিয়ানে ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃত রাউন্ডিংয়ের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রাউন্ডিং প্রস্তুতকরণ। তার মানে হচ্ছে খতিয়ানের যে ডেবিট উদ্ধৃতগুলো রয়েছে, আমরা জানি খতিয়ানের ডেবিট উদ্ধৃত কোনগুলোর থাকে, একটা হচ্ছে অ্যাসেট আর হচ্ছে এক্সপেন্স। এই দুইটা হিসাবের উদ্ধৃত সবসময় কি হয়, খতিয়ানে ডেবিট হয়। আর ক্রেডিট উদ্ধৃত গুলো কি কি বন্ধুরা বলো তো? লায়াবিলিটিস, ইকুইটি আর হচ্ছে রেভিনিউ। তার মানে দায়, মালিকানা সত্ত্ব আর আয়, এই তিনটার উদ্ধৃত খতিয়ানে সবসময় ক্রেডিট হয়। সো এগুলো রাউন্ডিংয়ে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আমরা কি করব, রাউন্ডিং প্রস্তুত করব। তো বন্ধুরা, এখন আমরা দেখব খতিয়ানের কোন উদ্ধৃতগুলো বা কোন হিসাবগুলো সাধারণত ডেবিট দিকে বসবে। তো প্রথমেই হচ্ছে যাবতীয় সম্পদ সমূহ। প্রতিষ্ঠানে যত ধরনের সম্পদ রয়েছে সেই সম্পদ হতে পারে স্থায়ী সম্পদ, যেমন দেখো এখানে ভূমি, দালান কোঠা, ইজারা সম্পদ, তারপর হচ্ছে আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ। সো যাবতীয় স্থায়ী সম্পদগুলো এবং যাবতীয় যেই চলতি সম্পদগুলো রয়েছে, যেমন ধরো দেনাদার হিসাব, তারপর হচ্ছে প্রাপ্য নোট, নগদ, তারপর হচ্ছে সুনাম। সুনাম হচ্ছে স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। আর এই যে বিনিয়োগ আছে, বিনিয়োগও কিন্তু প্রতিষ্ঠানের একটা সম্পদ। তো এই যে যাবতীয় যত ধরনের সম্পদ আছে সেগুলো কি হবে, খতিয়ানের ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে, তাই না? সেগুলো রাউন্ডিংয়ের ডেবিট সাইডে বসবে। তো বন্ধুরা, আমরা এখন এগুলোই দেখবো যে কোন কোন জিনিসগুলো খতিয়ানের ডেবিট উদ্ধৃত এবং রাউন্ডিংয়েরও হচ্ছে ডেবিট দিকে বসবে সেগুলো। তো প্রথমেই জানলাম যে যাবতীয় সম্পত্তি সমূহ রাউন্ডিংয়ের ডেবিট দিকে বসবে। এরপর হচ্ছে যাবতীয় খরচ। ঠিক আছে, যাবতীয় খরচ বা ব্যয় সমূহ, যেমন দেখো এখানে ক্রয় আছে, প্রারম্ভিক মজুত পণ্য আছে, তারপর হচ্ছে বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, অবচয়, কুরিন, বাট্টা ইত্যাদি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে রাউন্ডিং প্রস্তুতকরণে কিছু বিবেচ্য বিষয় ছিল। সেই বিবেচ্য বিষয়ের মধ্যে এগুলো ছিল যে ভাড়া, কমিশন, মেরামত, তারপর হচ্ছে অফিস খরচ, অবচয়, কুরিন, বাট্টা, এগুলোর ক্ষেত্রে যদি লেখা না থাকে যে প্রদত্ত নাকি প্রাপ্ত, তখন আমরা ধরে নিব যে এগুলো হচ্ছে প্রদত্ত, মানে এগুলো সবই হচ্ছে কি, ব্যয়। সো প্রদত্ত বা প্রদান অথবা পরিশোধ এগুলো বুঝাবে যদি লেখা থাকে শুধু ভাড়া, তারপর হচ্ছে কমিশন, অথবা হচ্ছে অফিস খরচ, অথবা এখানে তো খরচ লেখাই আছে, এরকম থাকতে পারে যে শুধু বাট্টা হিসাব। তো আমরা ধরে নিব যে এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আমরা ধরে নিব ভাড়া হচ্ছে কি, প্রদান করা হয়েছে। তো এরকম যদি খরচগুলো লেখা থাকে কোনো খরচ কথা ছাড়া বা প্রদত্ত অথবা প্রাপ্ত কথা লেখা না থাকে, তখন আমরা ধরে নিব এগুলো হচ্ছে প্রদত্ত। তো যাবতীয় খরচ বা ব্যয় সমূহের মধ্যে দেখো কি কি আছে। ক্রয়, আমরা যদি পণ্য ক্রয় করি অথবা হচ্ছে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়, কারণ এর ফলে নগদ অর্থ চলে যায়, তাই না? আর ক্রয় যেহেতু ব্যয়, এটা খতিয়ানে ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে, যা রাউন্ডিংয়েরও হচ্ছে ডেবিট দিকে বসবে। প্রারম্ভিক মজুত, আমরা জানি প্রতিষ্ঠানে দুই ধরনের মজুত পণ্য আছে, একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য আর আরেকটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হচ্ছে ব্যবসায়ের জন্য চলতি সম্পদ। তা আমরা এই যে প্রথমে লিখেছিলাম যে যাবতীয় সম্পদ, এখানে কিন্তু হচ্ছে সমাপনী মজুত পণ্য ইনক্লুড হবে। ঠিক আছে, যাবতীয় সম্পদ সমূহের মধ্যে সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। কিন্তু একটা কথা মাথায় রাখবে, সে কথাটা হচ্ছে সমাপনী মজুত পণ্য রাউন্ডিং প্রস্তুতকরণের ক্ষেত্রে আসবে না যদি না সমন্বিত ক্রয় থাকে।
তো সমন্বিত ক্রয় মানে হচ্ছে এই যে দেখো আমি কি লিখছি, সমন্বিত ক্রয় অথবা আরেকটা হিসাব আছে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় যদি রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য আসবে, আর না হলে সমাপনী মজুত পণ্য আসবে না। ঠিক আছে, তখন প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না। আর যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় থাকে তখন ঠিক উল্টাটা হবে, তখন সমাপনী মজুত পণ্য আসবে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। কারণ সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে, আমরা এর আগেও দেখেছি, সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যর সাথে আমি যদি নিট ক্রয় যোগ করি, ওইখান থেকে সমাপনী মজুত মাইনাস করি, তখন আমরা পাবো কি সমন্বিত ক্রয়। তো সমন্বিত ক্রয়ে অলরেডি প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এগুলো যোগ করা আছে, কিন্তু সমাপনী মজুত পণ্য কিন্তু মাইনাস করা আছে। তো সমন্বিত ক্রয় থাকলে আমরা কি করব না, প্রারম্ভিক মজুত পণ্য এইটা আনবো না, আমরা সমাপনী মজুত পণ্য হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব। ওকে বন্ধুরা, এরপর দেখো কি কি খরচ আছে, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অফিস খরচ, তারপর হচ্ছে অবচয়, কুরিন, বাট্টা ইত্যাদি হচ্ছে কি যাবতীয় খরচ বা ব্যয় সমূহ। তো বন্ধুরা, অবচয় হচ্ছে কি স্থায়ী সম্পত্তির যদি ব্যবহারজনিত কোনো ক্ষতি হয় বা মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে অবচয়। আর কুরিন হচ্ছে দেনাদার থেকে আমি যত টাকা আদায় করতে পারবো না তত টাকাই হচ্ছে কুরিন, অথবা এর আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। ওকে, এরপরে যাই, আর কি কি আছে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত যা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। প্রথমে হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম খরচ এখানে দেখো অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি। অগ্রিম খরচ মানে হচ্ছে এখানে যেহেতু দেখা আছে যে অগ্রিম প্রদত্ত বেতন, আমি ওইটারই একটা উদাহরণ দেই। ধরো 2020 সালে আমি বেতন বাবদ আমার কর্মচারীদের হচ্ছে প্রদান করব 20,000 টাকা। ওকে, তো আমি কর্মচারীদের 20,000 টাকা তো প্রদান করলামই, এর উপর আমি কি করলাম 2021 সালের যে বেতন প্রদান করার কথা ছিল সেখান থেকে আমি 10,000 টাকা অগ্রিম প্রদান করেছি। মানে আগেই আমি কি করলাম 2021 সালের বেতনটা প্রদান করে দিলাম। তো এটাই হচ্ছে অগ্রিম প্রদত্ত বেতন। এরপর ভাড়ার ক্ষেত্রেও সেম, আমি 2020 সালের ভাড়া প্রদান করে 2021 সালের ভাড়া হচ্ছে পরিশোধ করেছি। তো এটা হচ্ছে কি ভাড়া বা অগ্রিম প্রদত্ত ভাড়া। এরপর হচ্ছে মজুরি ইত্যাদি আমার অগ্রিম খরচ। সো অগ্রিম খরচগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সম্পদ। ঠিক আছে, আমরা জানি যে অগ্রিম খরচ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, কারণ কি হবে এর থেকে আমি ভবিষ্যতে সুবিধা লাভ করতে পারবো, এর জন্য একে বলা হয় একটা সম্পদ অথবা অ্যাসেট। তো এই লেনদেনগুলো অথবা এই হিসাবগুলো আমরা কি করব, রেওয়া মিলের ডেবিট দিকে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে প্রাপ্য আয় সমূহ। প্রাপ্য আয় সমূহ মানে হচ্ছে বকেয়া আয় সমূহ। ঠিক আছে, সো বকেয়া আয় সমূহ মানে হচ্ছে যে আয়টা আমার বকেয়া আছে অথবা প্রাপ্য আছে। সো এখানে বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া এগুলো হচ্ছে কি প্রাপ্য আয় সমূহ, কারণ এগুলো হচ্ছে কি আমার বকেয়া। যেমন দেখো বিনিয়োগের এখানে ধরো সুদ, ঠিক আছে, সো বিনিয়োগের সুদ কি আমার প্রতিষ্ঠানের জন্য আয়। সো আয় যদি বকেয়া থাকে তখন সেটা হবে কি প্রাপ্য আয় সমূহ অথবা বকেয়া আয় সমূহ। এটা হচ্ছে কি আমার আয় বকেয়া আছে অথবা প্রাপ্য আছে, সো এটা আমার প্রতিষ্ঠানের জন্য হচ্ছে সম্পদ। মনে রাখবে যে অগ্রিম খরচ আর হচ্ছে বকেয়া আয় সমূহ আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এরপর দেখো প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, কারণ হচ্ছে ভবিষ্যতে এ টাকা পাওয়া যাবে বলে এগুলোকে সম্পদ ধরা হয়। ওকে বন্ধুরা, সো খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে অগ্রিম খরচ আর হচ্ছে বকেয়া আয় সমূহ বা প্রাপ্য আয় সমূহ। তো এগুলা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আর আমরা জানি সম্পদ হিসাবের জের খতিয়ানে সবসময় কি হয় ডেবিট হয়। ওকে, সো এটাও আমরা রেওয়া মিলে কি করব ডেবিট দিকে বসাবো, কারণ আমরা খতিয়ানের জেরগুলো নিয়েই হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করি। সো খতিয়ানের যেই জেরগুলো বা উদ্বৃত্তগুলো ডেবিট সেগুলো আমরা কি করব রেওয়া মিলেও হচ্ছে ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আবার খতিয়ানে যদি ক্রেডিট হতো তখন আমরা রেওয়া মিলে ক্রেডিট দিকে বসাতাম। সো বন্ধুরা, আমার খতিয়ানের কোন ডেবিট উদ্বৃত্তগুলো রেওয়া মিলেও ডেবিট হবে, প্রথমত হচ্ছে সম্পদ সমূহ, ঠিক আছে, সেটা স্থায়ী হোক অথবা চলতি সম্পত্তি হোক। এরপর দ্বিতীয়ত হচ্ছে ব্যয় সমূহ বা খরচ সমূহ। এখন সম্পদের মধ্যে আরো কিছু সম্পদ আছে, দেখো অগ্রিম খরচ, এগুলো প্রতিষ্ঠানের জন্য সম্পদ, কারণ এখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো।
আবার প্রাপ্য আয়সমূহ বা যেটাকে বলা হয় বকেয়া আয়সমূহ, এটাও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সেগুলো রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এরপরও আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, যেমন দেখো বিক্রয় ফেরত। বিক্রয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য আয়, এখন যদি বিক্রয় ফেরত দেওয়া হয় তখন আয়টা কি হবে, হ্রাস পাবে, সো এটা হচ্ছে ডেবিট হবে। এরপর হচ্ছে উত্তোলন। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ইকুইটি কমে যায়, সো ইকুইটি যদি বাড়ে তখন আমরা সেটাকে ক্রেডিট করব, আর ইকুইটি যখন কমে যায় তখন আমরা সেটাকে কি করব, ডেবিট করব। ওকে বন্ধুরা, এরপর হচ্ছে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে হচ্ছে আমি সেই ঋণটা প্রদান করছি, ঠিক আছে। সো ঋণ যখন আমি প্রদান করব তখন সেটা কি হবে, রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আর উত্তোলন মানে হচ্ছে মালিক প্রতিষ্ঠান থেকে যদি নগদ অর্থ অথবা কোনো সম্পত্তি বা কোনো সুবিধা নিয়ে থাকে ব্যক্তিগত প্রয়োজনে, তখন সেটা হবে কি, উত্তোলন। আর উত্তোলন হিসাব কি হবে, রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। প্রদত্ত ঋণও হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এখন আমরা দেখবো যে খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত যেগুলো রেওয়া মিলেরও ক্রেডিট দিকে বসবে সেগুলো। প্রথমত হচ্ছে যাবতীয় দায় সমূহ। আমরা দেখেছি খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে যাবতীয় সম্পত্তি সমূহ, আর খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্তগুলোর মধ্যে হবে যাবতীয় দায় সমূহ, কারণ দায় বা লায়াবিলিটি সেগুলো খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। তো দায়গুলো কি কি দেখো, পাওনাদার হিসাব, তারপর হচ্ছে প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ ইত্যাদি হচ্ছে কি আমার যাবতীয় দায়। সো প্রদেয় নোট, প্রদেয় হিসাব বা এখানে দেখো পাওনাদার হিসাব, এগুলো হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের জন্য দায়। পাওনাদার কে, পাওনাদার হচ্ছে যার থেকে আমি ধারে পণ্য ক্রয় করব সে হচ্ছে আমার পাওনাদার। সো যার থেকে আমি ধারে পণ্য অথবা কোনো সম্পত্তি ক্রয় করব সে হচ্ছে আমার পাওনাদার, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য দায়। আর প্রদেয় নোট বা প্রদেয় বিল, এগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য দায়, কারণ আমি হচ্ছে ধারে পণ্য ক্রয় করে আমি প্রদেয় নোট অথবা প্রদেয় বিল প্রদান করতে পারি, এটা প্রতিষ্ঠানের জন্য দায়। এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ঋণ, মানে আমি যদি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করি, ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি যদি আমি ব্যাংক থেকে ঋণ নেই, তখন সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ঋণ অথবা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। এরপর দেখো যাবতীয় আয়। যাবতীয় আয় কি কি, বিক্রয় প্রাপ্ত সুদ, তারপর হচ্ছে প্রাপ্ত বাট্টা, উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ ইত্যাদি। যাবতীয় ব্যয়গুলো হচ্ছে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, আর যাবতীয় আয়গুলো খতিয়ানে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। সেখানে দেখো প্রাপ্ত সুদ কিন্তু বলাই আছে যে বিক্রয় এটা হচ্ছে আয়, এরপর হচ্ছে প্রাপ্ত সুদ এটাও হচ্ছে আয়। এখন যদি প্রাপ্ত কথাটা লেখা না থাকতো, যদি সুদ থাকতো, তখন আমরা কি ধরে নিতাম, এটা হচ্ছে প্রদত্ত সুদ, আর প্রদত্ত সুদ কিন্তু ব্যয়। সো বন্ধুরা এই দিকটা তোমরা মনে রাখবে, এই দিকে কখনো ভুল করবে না। যদি শুধু সুদ থাকে তার মানে ওটা হচ্ছে ব্যয়, আর যদি লেখাই থাকে প্রাপ্ত সুদ তার মানে এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। এরপর হচ্ছে প্রাপ্ত বাট্টা, তারপর হচ্ছে উপভাড়া, তারপর হচ্ছে বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ মানে ব্যাংকে যত টাকা জমা আছে তার উপর যদি সুদ হয় তাহলে ব্যাংক হিসাবে টাকাটা বৃদ্ধি পাবে, সেটা প্রতিষ্ঠানের জন্য আয়। তারপর আমি যত টাকা বিনিয়োগ করেছিলাম, ইনভেস্ট করেছিলাম, সেই টাকার উপর যদি কোনো সুদ পেয়ে থাকি সেটা আমার প্রতিষ্ঠানের জন্য আয়। এরপর দেখো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় এটার আরেকটা যদি আমি বলি অগ্রিম আয়, ঠিক আছে। অগ্রিম আয় এটা হচ্ছে অনুপার্জিত আয়। সো অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি মানে হচ্ছে আমি যদি অগ্রিম কোনো টাকা পেয়ে থাকি, এর আগে আমরা দেখেছি যে অগ্রিম খরচগুলো, হ্যাঁ, যে খরচটা আমি অগ্রিম প্রদান করেছি। আর অগ্রিম আয় মানে হচ্ছে বা অগ্রিম ভাড়া প্রাপ্তি, এখানে ধরো 2020 সালে, হ্যাঁ, আমি ভাড়া পেতাম হচ্ছে 20,000 টাকা। ওকে, আমি ভাড়া পাওয়ার কথা ছিল 20,000 টাকা, যেটা 2020 সালের জন্য, কিন্তু আমাকে হচ্ছে ভাড়া দিল হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে 2021 সালের ভাড়াও হচ্ছে অন্তর্ভুক্ত আছে। তো আমি যে 10,000 টাকা অগ্রিম পাচ্ছি 2021 সালের জন্য, ওকে বন্ধুরা, সেটাই হচ্ছে অগ্রিম ভাড়া প্রাপ্তি। অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, তারপর হচ্ছে অগ্রিম অর্থ গ্রহণ, এক ধরনের দায়, কারণ এজন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে। আমি অগ্রিম টাকাটা পেয়েছি কিন্তু আমি এখনো কি প্রদান করিনি, সেবাটা প্রদান করিনি অথবা পণ্যটা এখনো আমি দেইনি।
সো এই যে আমি অগ্রিম টাকাটা গ্রহণ করেছি কিন্তু সেবা প্রদান করিনি, সো ভবিষ্যতে অবশ্যই আমাকে সেবাটা প্রদান করতে হবে। সো এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি দায়। আমি আবার রিপিট করছি যে অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয় হলে সেটা প্রতিষ্ঠানের জন্য দায়, আর যদি অগ্রিম খরচ হয় সেটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আর সম্পদ হবে কি ডেবিট, আর অন্যদিকে দায় হচ্ছে ক্রেডিট দিকে বসবে রেওয়া মিলের। এরপর দেখো মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি। ওকে, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি যেমন দেখো কুরিন সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এগুলো হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। কেন ক্রেডিট দিকে বসবে? কারণ হচ্ছে সঞ্চিতি মানে কি আমরা মুনাফার যে অংশটা সঞ্চয় করে রাখি সেটাই তো সঞ্চিতি, রাইট? সো এখন কুরিন হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে কুরিন বা অনাদায়ী পাওনা। আমি যদি আমার দেনাদার থেকে টাকা আদায় করতে না পারি কোনো কারণে, হয়তো দেনাদার মৃত্যু ঘটলো বা দেনাদার হচ্ছে দেউলিয়া হয়ে গেল, এ সকল কারণে আমি যদি দেনাদার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করতে না পারি সেটাকেই বলা হয় কুরিন। এখন আমি কি করলাম, আমার এই ভবিষ্যতে যে সম্ভাব্য একটা ব্যয় হওয়ার চান্স আছে বা ক্ষতি হওয়ার চান্স আছে, সো এই জন্য আমি কি করলাম সঞ্চিতি রাখলাম, মানে আমি একটা মুনাফার অংশ থেকে আমি কি করলাম সঞ্চিতি ক্রিয়েট করলাম। সো এই কুরিন সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, কারণ এটা সম্পদের বিপরীতে এই সঞ্চিতিটা সৃষ্টি করা হয়েছে। ওকে, সো দেনাদার হচ্ছে আমার সম্পদ, এই সম্পদের বিপরীতে আমার কি করা হয়েছে সঞ্চিতি সৃষ্টি করা হয়েছে। আবার হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো দেনাদারের বাট্টা সঞ্চিতি মানে হচ্ছে আমি ধরো হচ্ছে পাওনাদার, ওকে, সো আমি দেনাদারকে বললাম যে দেনাদার যদি আমাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয় তাহলে আমি তাকে 500 টাকা বাট্টা প্রদান করব। সো আমি যদি তার থেকে 10,000 টাকা পাই তাহলে বাট্টা প্রদান করলে আমি কত টাকা পাবো? নগদে 9,500 টাকা, নগদে অথবা চেকের মাধ্যমে যেভাবেই সে পরিশোধ করুক না কেন, সো আমি 9,500 টাকা পাবো। আর সময় মতো পরিশোধ করলে আমি অবশ্যই তাকে কি করব? বাট্টা প্রদান করব। তো এই বাট্টা যে প্রদান করছি এটা কি আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, রাইট? সো এই সম্ভাব্য ব্যয় অথবা সম্ভাব্য ক্ষতির বিপরীতে আমি কি করলাম সঞ্চিতি সৃষ্টি করলাম। সো এটাই হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি। আর সাধারণ সঞ্চিতি মানে অন্যান্য যে সঞ্চিতিগুলো আছে সাধারণ, সেগুলো হচ্ছে সাধারণ সঞ্চিতি। সো মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি গুলোই হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, কারণ সিম্পলি দেখো সম্পদ হচ্ছে ডেবিট, সম্পদের যে সবসময় ডেবিট হয়, রেওয়া মিলেরও হচ্ছে ডেবিট পাশে বসে, কিন্তু সম্পদের বিপরীতে যদি সঞ্চিতি রাখা হয় তখন সেটা হবে কি ক্রেডিট, এটাও রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। এরপর আরো দুইটা জিনিস আছে যেগুলো হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, সেগুলো হচ্ছে একদম নিচে দেখো ক্রয় ফেরত আর হচ্ছে মূলধন। ক্রয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর যখন ব্যয়টা হ্রাস পায়, আমি যখন ক্রয় ফেরত দিই তখন কি হবে? আমার সেই ব্যয়টা কমে যাবে, তখন সেটা উল্টা হয়ে যাবে, ক্রেডিট হবে। ক্রয় ব্যয়, আর ব্যয় হচ্ছে সবসময় ডেবিট হওয়ার কথা, ব্যয়ের উদ্বৃত্ত বা জের ডেবিট হয়, কিন্তু ব্যয়টা যখন কমে যাচ্ছে ক্রয় ফেরত দেওয়ার কারণে, তো তখন সেটা হবে কি? তখন সেটা ডেবিট না হয়ে হবে হচ্ছে ক্রেডিট। মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, মালিকানা সত্ত্বের ইংরেজি হচ্ছে ইকুইটি, ঠিক আছে? তো হিসাব বিজ্ঞানের সমীকরণ A = L + E, এটার মধ্যে এই ইকুইটিকে আমরা ভাঙলে 4টা উপাদান পাই। একটা হচ্ছে সি মানে হচ্ছে মূলধন ক্যাপিটাল, এরপর হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই 4টা উপাদানের মধ্যে যদি উত্তোলন হয় মানে হচ্ছে ড্রয়িংস, তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেটা ডেবিট হয়। আর অন্যদিকে সি মানে হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, সো ক্যাপিটাল যদি বাড়ে অথবা মূলধন হিসাব যদি হয় তার মানে আমার ইকুইটি বৃদ্ধি পাচ্ছে। সো ইকুইটি বৃদ্ধি পেলে আমি সেটাকে কি করব? ক্রেডিট করব। ওকে বন্ধুরা, সো আমরা দেখলাম যে খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত যেগুলো রেওয়া মিলেরও ক্রেডিট দিকে বসবে, সেই হিসাবগুলো হচ্ছে কি কি? যাবতীয় দায়সমূহ, যাবতীয় আয়সমূহ, অনুপার্জিত বা অগ্রিম আয়, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, এরপর শেষে আছে ক্রয় ফেরত আর হচ্ছে মূলধন হিসাব। বন্ধুরা এখন আমরা দেখবো রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, তার মানে হচ্ছে আমরা জাবেদা আর হচ্ছে খতিয়ানে যে ভুলগুলো করতে পারি, যেমন ধরো লিপিবদ্ধকরণে আমরা ভুল করলাম অথবা টাকার অঙ্ক লিখতে আমরা ভুল করলাম। সো জাবেদা এবং খতিয়ানে আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়বে সেগুলোই আমরা আজকে দেখব। প্রথমত হচ্ছে বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল কি?
জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কোন একটি হিসাব বাদ পড়ে গেলে, আমরা যখন জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করি তো হিসাবগুলো খতিয়ানে স্থানান্তরের সময় কোন একটা হিসাব যদি বাদ পড়ে যায়, অথবা শুধু একটি পক্ষ হিসাবভুক্ত করলে, অথবা খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তর না করা হলে যে ভুলটা হয় সেটাই হচ্ছে বাদ পড়ার ভুল। তো একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা তোমাদেরকে আমি আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি। যেমন এখানে দেখো রহিম ব্রাদার্সকে 5,000 টাকা নগদ প্রদান। তো এখানে কি হবে, জাবেদাটা রহিম ব্রাদার্স হিসাব হচ্ছে ডেবিট 5,000 টাকা, কারণ রহিম ব্রাদার্স হচ্ছে কি আমার পাওনাদার। তো পাওনাদারকে আমি যখন নগদ টাকা পরিশোধ করব বা প্রদান করব তখন পাওনাদার হ্রাস পাবে, তাই পাওনাদার হিসাব হবে ডেবিট। আর অন্যদিকে আমি যেহেতু নগদে প্রদান করেছি, আমার নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে গেছে, তো নগদান হিসাব হবে ক্রেডিট 5,000 টাকা। এখন এই জাবেদা দাখিলা আমরা জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করব। তো স্থানান্তর করার সময় আমি যদি রহিম ব্রাদার্স হিসাব ডেবিট এটা একদম বাদ দিয়ে দেই, আমি যদি শুধু লিখি যে নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, তখন এই যে ভুলটা হবে এটাই হচ্ছে বাদ পড়ার ভুল। তো আমি একটা সাইড হচ্ছে লিপিবদ্ধ করলাম, মানে একটা পক্ষ লিপিবদ্ধ করলাম, আরেকটা পক্ষ লিপিবদ্ধ করলাম না। তো এরকম যে বাদ পড়ে গেল এটাই হচ্ছে বাদ পড়ার ভুল। আবার ধরো খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে যদি স্থানান্তর করা না হয়, যেমন আমরা এই যে রহিম ব্রাদার্স হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, এটা জাবেদা থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করলাম, কিন্তু যে কোনো একটা উদ্বৃত্ত আমরা যদি রেওয়া মিলে স্থানান্তর করতে ভুলে যাই অথবা স্থানান্তর করা না হয়, সেটাও কিন্তু বন্ধুরা বাদ পড়ার ভুল। ঠিক আছে, এখন আমরা আরো কিছু ভুল দেখবো। 2 নাম্বার হচ্ছে লেখার ভুল। লেখার ভুল বলতে কি বোঝায়, এখানে দেখো লেখার ভুল কিন্তু দুই ভাবে হতে পারে। ঠিক আছে, জাবেদা থেকে আমরা যখন খতিয়ানে স্থানান্তর করবো, মানে হচ্ছে ডেবিট ক্রেডিট যখন করেছি জাবেদাতে, আমরা সেই জাবেদা দাখিলাগুলো যখন খতিয়ানে স্থানান্তর করব, তখন যেখানে ডেবিট এবং ক্রেডিট দুইটি হিসাব থাকে, তখন ডেবিট হিসাবকে ডেবিট ঠিকই আমরা হচ্ছে লিপিবদ্ধ করলাম, কিন্তু ক্রেডিট হিসাবকে আমরা কি করলাম, ডেবিট করলাম। তো এই ভুলটা হচ্ছে লেখার ভুল। যেমন ধরো আমরা এর আগে যেই লেনদেনটা দেখেছি যে রহিম ব্রাদার্সকে নগদে প্রদান করা হলো, ঠিক আছে, এটার দেখো জাবেদা দাখিলা আমরা কি দিয়েছিলাম, রহিম ব্রাদার্স হিসাব ডেবিট, কারণ রহিম ব্রাদার্স হচ্ছে পাওনাদার। তো পাওনাদারকে যখন আমরা পরিশোধ করেছি তখন পাওনাদার হচ্ছে কমে গেছে, তাই রহিম ব্রাদার্স হিসাব ডেবিট হয়েছে। আর নগদের হিসাব ক্রেডিট 5,000 টাকা, কারণ ব্যবসা থেকে নগদ অর্থ কমে গিয়েছে। তো এখন দেখো এখানে রহিম ব্রাদার্স হিসাব আমরা ঠিকই ডেবিট রাখলাম, আবার নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, আমরা নগদান হিসাবকেও ভুলে ডেবিট লিখলাম। সো এটা হচ্ছে বন্ধুরা লেখার ভুল। সো দেখো এখানে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যেখানে ডেবিট এবং ক্রেডিট দুইটি হিসাব থাকে, যে দেখো ডেবিট আর ক্রেডিট এই দুইটা হিসাব থাকে, তখন ডেবিট হিসাবকে ডেবিট রেখে ক্রেডিট হিসাবকে আমরা ডেবিট করলাম। ঠিক আছে, মানে রহিম ব্রাদার্সকে ঠিকই ডেবিট করেছি, আবার নগদান হিসাবকে ক্রেডিট করার জায়গায় আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি। অথবা ক্রেডিট হিসাবকে ক্রেডিট রেখে ডেবিট হিসাবকেও ক্রেডিট করা, তার মানে হচ্ছে ধরো আমরা নগদান হিসাবকে ঠিকই ক্রেডিট করলাম, কিন্তু আমরা রহিম ব্রাদার্সকে ডেবিট করার বদলে রহিম ব্রাদার্সকে আমরা ক্রেডিট করলাম, তাহলে দেখো দুইটাই কিন্তু ক্রেডিট হয়ে গেল, রহিম ব্রাদার্স হিসাব ক্রেডিট আবার নগদান হিসাবও ক্রেডিট। সো এটাকে বলা হয় লেখার ভুল। আবার বলা হয়েছে এবং যে কোনো একটি হিসাবকে খতিয়ানে দুইবার স্থানান্তর করা, মানে হচ্ছে আমরা যে কোনো একটা হিসাব, যেমন ধরো নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, এটা আমরা দুইবার খতিয়ানে স্থানান্তর করেছি। ঠিক আছে, সো এই ভুলগুলোকে বলা হয় লেখার ভুল। সো আমি আবার একটু রিপিট করছি যে রহিম ব্রাদার্স হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এখন আমরা রহিম ব্রাদার্সকে ঠিকই ডেবিট করলাম, নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল কিন্তু নগদান হিসাবকে আমরা ডেবিট করে ফেললাম। সো এটা হচ্ছে লেখার ভুল। আবার আমরা যে কোনো হিসাবকে খতিয়ানে যদি দুইবার স্থানান্তর করি, মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, এটা যদি আমরা খতিয়ানে দুইবার স্থানান্তর করি তখন সেটাকে বলা হবে লেখার ভুল। তো আশা করি লেখার ভুল সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। আরো কিছু ভুল আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টাকার অঙ্কে ভুল। মানে হচ্ছে এই যে একটা জিনিস দেখো যে বেতন পরিশোধ 2,000 টাকা, তো আমি কি করতে পারি, বেতন হিসাবকে ডেবিট করব আর নগদান হিসাবকে ক্রেডিট করতে পারি। কত টাকা লেখার কথা ছিল, দুইটা পাশেই আমার 2,000 টাকা লেখার কথা ছিল,
কিন্তু আমি কি করলাম, বেতন হিসাবকে ডেবিট করেছি 2000 টাকা দিয়ে, আর ভুলে নগদ হিসাবকে ক্রেডিট করেছি 20,000 টাকা দিয়ে। তো দেখো একটা জিরোর জন্য কিন্তু আমার প্রায় 18,000 টাকা ডিফারেন্স হয়ে গেল। প্রায় না, আমার টোটাল 18,000 টাকার ডিফারেন্স হয়ে গেল শুধুমাত্র একটা জিরোর কারণে। ওকে, এখন আমি একটা জিরো কমও দিতে পারি, ঠিক আছে? 2000 টাকা এখানে লিখলাম ডেবিট, আর এখানে লিখতে পারি 200 টাকা। সো টাকার অঙ্কে ভুলটা সাধারণত একটু বেশি হয়, আর এটা আমি ইচ্ছা করলে রেওয়া মিলের মাধ্যমে এই ভুলটা আমি ধরতে পারি, কারণ আমার ডেবিট দিকে দেখা যাবে যে আমার যত টাকা আছে, ক্রেডিট দিকে আমার টাকাটা বেশি হয়ে যাবে। সো টাকার অঙ্কে ভুলটা ধরাটা ইজি। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যদি সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট ক্রেডিট না করা হয়, বা জাবেদা করার সময় যদি ভুলবশত কম বা বেশি অঙ্কে লেখা হয়, সেটাই হচ্ছে কি টাকার অঙ্কে ভুল। সো বন্ধুরা, আমি যখন রেওয়া মিলে ডেবিট সাইড এবং হচ্ছে ক্রেডিট সাইডের টাকাগুলো যোগ করব, মানে খতিয়ান থেকে যে জেরগুলো নিয়ে এসেছিলাম সেই জেরগুলো যখন আমি ডেবিট সাইডে বসাবো আবার ক্রেডিট সাইডে বসাবো, তখন ডেবিট সাইড এখানে দেখো 2000 টাকা, এটা ঠিক আছে, কিন্তু ক্রেডিট সাইডে আমার বেশি টাকা দেখাবে। কত টাকা বেশি দেখাবে? এখানে 18,000 টাকা হচ্ছে আমার ক্রেডিট সাইডে বেশি হয়ে যাবে। সো আমি তখন আবার খতিয়ানে যাব, খতিয়ানে গিয়ে অথবা জাবেদাতে গিয়ে আমি দেখব যে কোন জায়গায় আমার ভুলটা আছে। তো এভাবেই আমরা কি করব, রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে খতিয়ান এবং জাবেদায় যদি কোনো টাকার অঙ্কে ভুল থাকে সেটা আমরা ধরতে পারবো। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল। এই ভুলটা স্টুডেন্টরা প্রায় করে, যে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল করে। যেমন দেখো এখানে একটা খতিয়ান দেওয়া আছে নগদান হিসাবের, তো খতিয়ানে এটা হচ্ছে টি ছক, ঠিক আছে? টি ছকে টোটাল 8টি কলাম থাকে, 4টা কলাম হচ্ছে ডেবিটের আর বাকি 4টা কলাম হচ্ছে ক্রেডিটের। সো ডেবিট পাশে দেখো, ডেবিট পাশে আমরা কি লিখবো, যে নগদ অর্থ যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে তখন সেগুলো আমরা ডেবিট পাশে লিখবো, মানে নগদ অর্থ প্রাপ্তি হলে সেটা হচ্ছে ডেবিট, রাইট? আর নগদ অর্থ যদি প্রদান হয় সেগুলো হচ্ছে ক্রেডিট। সো আমি ডেবিট সাইডের টাকাগুলো যোগ করব এবং ক্রেডিট সাইডের টাকাগুলো যোগ করব। তো দেখো বন্ধুরা, এখানে 1 লাখ টাকা আছে আর 25,000 টাকা আছে। তো 1 লাখ আর 25,000 যোগ করলে হবে কত? 1,25,000 টাকা হচ্ছে আমার ডেবিট। আর ক্রেডিট পাশে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 20,000 আসবাবপত্র হিসাব, 10,000 পাওনাদার হিসাব, 15,000 ব্যাংক হিসাব, আর হচ্ছে বেতন হিসাব কত? 5,000। সো টোটাল হচ্ছে আমার 50,000 টাকা। এবার কাজ হচ্ছে আমার ব্যালেন্সিং করা। ব্যালেন্সিং করা মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট পাশের পার্থক্য নির্ণয় করা। সো ডেবিট পাশে হচ্ছে 1,25,000, ক্রেডিট পাশে হচ্ছে 50,000। যদি আমি মাইনাস করি তাহলে আমার কত টাকা ব্যালেন্স সিডি হওয়ার কথা বন্ধুরা? 75,000 টাকা হওয়ার কথা হচ্ছে ব্যালেন্স সিডি, কিন্তু আমি লিখেছি 65,000 টাকা। সো দেখো আমি আবার এখানে মিলিয়ে দিয়েছি যে 1,25,000 টাকা, কিন্তু এটা কি সঠিক হয়েছে? এটা কিন্তু ভুল। আমার এখানে যদি আমি 65,000 যোগ করি তাহলে আমার হওয়ার কথা হচ্ছে 1,15,000 টাকা, কিন্তু এখানে লেখা আছে 1,25,000 টাকা। সো এই যে আমরা খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল করছি, এখানে হওয়ার কথা ছিল 75,000 ব্যালেন্স সিডি, আর ব্যালেন্স বিডি পরবর্তী মাসের শুরুতে হওয়ার কথা ছিল কত? এখানে 65,000 না, এখানে হবে 75,000। সো এই ভুলটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল। সো উল্লেখিত খতিয়ানে উদ্বৃত্ত হওয়ার কথা হচ্ছে 75,000, কিন্তু আমরা ভুলে লিখলাম হচ্ছে 65,000। আর এই ভুলটা হচ্ছে রেওয়া মিলের মাধ্যমে ধরা পড়ে। আরো কিছু ভুল আছে, যেমন দেখো খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরে ভুল। এটা মানে হচ্ছে যদি খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরের সময় ভুল করে ডেবিট উদ্বৃত্তকে আমরা রেওয়া মিলে ক্রেডিট দিকে বসিয়ে দিই। যেমন ধরো নগদান হিসাব, একদম সহজ একটা উদাহরণ দেই, যে নগদান হিসাব এটার উদ্বৃত্ত কি হওয়ার কথা ছিল বন্ধুরা? ডেবিট না? আমরা জানি সম্পদ হিসাবের উদ্বৃত্ত হচ্ছে সবসময় ডেবিট হয়। সো নগদান হিসাবের জের হচ্ছে ডেবিট। আমার এখানে ধরো 1 লাখ টাকা আছে নগদান হিসাবের জের, আমি রেওয়া মিলে গিয়ে কি করলাম, সেটা ক্রেডিট দিকে আমি লিখলাম 1 লাখ টাকা। তো এই ভুলটা কিন্তু রেওয়া মিলের মাধ্যমে ধরা পড়বে। তো আমি আবার ভুলটা রিপিট করছি, যে খতিয়ানে আমার জের ছিল হচ্ছে ডেবিট, কিন্তু আমি রেওয়া মিলে কি করলাম? ক্রেডিট দিকে লিখলাম। ওকে, সো এই ভুলটার কারণে হচ্ছে আমার কিন্তু রেওয়া মিল এবং খতিয়ান দুই জায়গায় হচ্ছে ভুল হচ্ছে, এবং ক্রেডিট উদ্বৃত্তকে যদি ডেবিট দিকে লিখি তাহলে সেম ভুলটাই হবে।
অথবা ভুল অঙ্কে রেওয়া মিলে স্থানান্তর করলাম। সো ওই যে টাকার অঙ্কে ভুল, সে ভুল অঙ্কে যদি আমি রেওয়া মিলে স্থানান্তর করি তাহলে সেটাও কি হবে, রেওয়া মিলের মাধ্যমে ধরা পড়বে। মানে হচ্ছে যে লাস্টের জিনিসটা দেখো, ভুল অঙ্কে রেওয়া মিলে স্থানান্তর করা। ধরো আমার এই যে খতিয়ান হিসাবে ডেবিট যে ছিল 1 লাখ টাকা, সো আমি কি করলাম, ডেবিটে লিখলাম, কিন্তু রেওয়া মিলের ডেবিট পাশে আমি লিখলাম 10,000 টাকা। ওকে, তো এখানে আমার একটা জিরো কিন্তু কম পড়েছে, যার কারণে আমার পুরো 90,000 টাকার ডিফারেন্স হয়ে গেছে। তো আমি টাকার অঙ্কে ভুল করতে পারি, অথবা আমি ডেবিটের জায়গায় ক্রেডিট পাশে লিখে দিতে পারি। সো এই ভুলগুলোর কারণে খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরে ভুল হয়। এরপরে দেখো বন্ধুরা, রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের নির্ণয়ে ভুল করলে। সো যোগফল নির্ণয়ে যদি ভুল হয় ডেবিট এবং ক্রেডিট দিকের, তখন কি হবে, খতিয়ানের সকল উদ্বৃত্ত সঠিকভাবে রেওয়া মিলে স্থানান্তর করার পর যদি ডেবিট দিকের যোগফল ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে ভুল হয়, যেমন ধরো অনেক সময় আমরা কি করি, ক্যালকুলেটর ইউজ করে ডেবিট পাশের যোগফলগুলো বের করি এবং ক্রেডিট পাশের যোগফলগুলো বের করি। তো ক্যালকুলেটরে আমরা কি করলাম, সবগুলো টাকা হিসাব করতে করতে হয়তো ডেবিট পাশে আমি যে টাকাটা বের করেছি, ক্রেডিট পাশে আমার সেই টাকাটা আসলো না, তখন আমরা কি করব, ডাবল চেক করব। ঠিক আছে, সো খতিয়ানের সকল উদ্বৃত্ত সঠিকভাবে রেওয়া মিলে স্থানান্তর করা হয়ে গেছে, তারপরও আমার কি হলো, রেওয়া মিলের ডেবিট দিকে এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে ভুল হলো। এর কারণ হতে পারে আমি ক্যালকুলেটরে হচ্ছে ভুলভাবে হিসাব করেছিলাম, অথবা কারণ হতে পারে যে আমি ডেবিট দিকে দুইবার টাকাটা লিখে ফেলেছি, মানে ক্রেডিটের টাকা আমি ডেবিটে ভুলে হচ্ছে ক্যালকুলেটরে যোগ করে ফেলেছি। তো এই ভুলগুলোর কারণেও কিন্তু রেওয়া মিলের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড দুইটা হচ্ছে মিলবে না। তো এই ভুলগুলো আমরা ইচ্ছা করলে রেওয়া মিলে মাধ্যমে, মানে রেওয়া মিল তৈরি করার মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, মানে টাকার অঙ্কে ভুল, তারপর হচ্ছে বাদ করার ভুল, এরপর কি ছিল, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরের ভুল। তো এই সমস্ত ভুলগুলো আমরা রেওয়া মিলের মাধ্যমে ধরতে পারবো। কিন্তু এখন আমরা দেখবো যে কোন ভুলগুলো রেওয়া মিলের মাধ্যমে ধরা পড়ে না। ওকে, তো প্রথমে হচ্ছে এখানে আমরা দেখবো যে ভুলের প্রকারভেদ কি। ঠিক আছে, ভুল হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে করণিক ভুল আর আরেকটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুলকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাদ করার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, আর হচ্ছে পরিপূরক ভুল। এখন আমরা এই ভুলের শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে যতগুলো ভুল আছে এই ভুলগুলো রেওয়া মিলে হচ্ছে ধরা পড়ে না। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে করণিক ভুল। করণিক ভুলের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে বাদ করার ভুল। বাদ করার ভুল কি, এ ধরনের ভুলের কারণে রেওয়া মিলের উভয় দিকে টাকা কম লেখা হবে, ফলে রেওয়া মিল মিলে যাবে কিন্তু ভুলটা থেকে যাবে। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। করণিক ভুল হচ্ছে, ধরো এখানে সীমান্ত ট্রেডার্স এর নিকট বাকিতে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা, তা বিক্রয় জাবেদায় মোটেও লেখা হলো না, ফলে খতিয়ানের কোথাও লেখা হলো না। তো আমরা কি করি, কোনো লেনদেন হলে সেটাকে জাবেদায় লিপিবদ্ধ করি। তো এখন আমরা বিক্রয় জাবেদায় সেটা লিপিবদ্ধ করলাম না, যে 5,000 টাকা পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছিল, সেটা আমরা বিক্রয় জাবেদায় মোটেও লিপিবদ্ধ করলাম না, ফলে কি হবে, খতিয়ানেও সেটা লেখা হবে না এবং রেওয়া মিলেও সেটা লেখা হবে না। তো রেওয়া মিলে কি হবে, দুই পাশ হচ্ছে মিলে যাবে, মানে রেওয়া মিলের মূল উদ্দেশ্য হচ্ছে ডেবিট সমান সমান ক্রেডিট পাশ। তো রেওয়া মিলে ডেবিট আর ক্রেডিট ঠিকই মিলে যাবে, কারণ জাবেদা আর খতিয়ানে কোথাও হচ্ছে আমি 5,000 টাকা, মানে টোটাল যে জাবেদাটা ছিল টোটাল জাবেদাটাই আমি লিখি। ওকে, সো রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে ওইখানে আমরা বাদ করার ভুল পড়েছিলাম, তাই না? সো বাদ করার ভুলে ওইখানে ছিল যে আমার যদি ডেবিট সাইড আমি ভুলে লিপিবদ্ধ না করি কিন্তু ক্রেডিট সাইড আমি লিপিবদ্ধ করলাম, সো এরকম ডেবিট সাইড বাদ পড়ে গেলে অথবা শুধুমাত্র ক্রেডিট সাইড বাদ পড়ে গেলে তখন আমরা সেই ভুলটা ধরতে পারবো। কিন্তু যদি সেই হিসাবটাই লিপিবদ্ধ করা না হয়, মানে ওই পুরো এন্ট্রিটাই বাদ চলে যায়, আমরা ডেবিটও করলাম না ক্রেডিটও করলাম না, পুরো লেনদেনটাই আমি লিপিবদ্ধ করলাম না, তখন কিন্তু ওই ভুলটা আমরা ধরতে পারবো না। তো আমি আবার রিপিট করছি যে এখানে সীমান্ত ট্রেডার্স এর নিকট বাকিতে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। সো আমরা এই পুরো লেনদেনটাকে বিক্রয় জাবেদায় কোথাও লিখলাম না, সো খতিয়ানেও লেখা হয়নি, কিন্তু রেওয়া মিল ঠিকই মিলে যাবে।
এরপর হচ্ছে বন্ধুরা লেখার ভুল। লেখার ভুল কেমন হতে পারে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। রতন ব্রাদার্স এর নিকট 5,000 টাকার পণ্য দ্রব্য বিক্রয় করা হয়েছিল। যদিও বিক্রয় জাবেদে 5,000 টাকার জায়গায় 50,000 টাকা লেখা হয়, তাহলে রতন ব্রাদার্স হিসাব ও বিক্রয় হিসাব উভয় হিসাবেই 45,000 টাকা বেশি লেখা হবে এবং রেওয়া মিল মিলে যাবে। তার মানে হচ্ছে বন্ধুরা, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো, রতন ব্রাদার্স এর নিকট 5,000 টাকার পণ্যদ্রব্য বিক্রয় করা হলো। হ্যাঁ, তো আমার কি করার কথা ছিল, রতন ব্রাদার্স এটা হচ্ছে দেনাদার, সো দেনাদার হিসাবকে ডেবিট করার কথা ছিল, আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করার কথা ছিল 5,000 টাকা দিয়ে। সো আমি দুই পাশেই লিখলাম 5,000 এর পরিবর্তে 50,000 টাকা। এই যে দেখো, বিক্রয় যাবে আমি দুই পাশেই লিখলাম 50,000 টাকা, মানে ডেবিট সাইডেও আমি কত টাকা বেশি লিখেছি, 45,000 টাকা বেশি লিখেছি। আবার ক্রেডিট সাইডেও এই যে বিক্রয় হিসাবে আমি লিখেছি 45,000 টাকা বেশি। তো দুই পাশেই আমার কি করলাম, ভুলটা করলাম, লেখার ভুল। তো আমার কিন্তু রেওয়া মিল ঠিকই মিলে যাবে। বুঝেছো যে আমার রেওয়া মিলে কিন্তু আমার ডেবিট এবং ক্রেডিট সাইড এই দুইটা মিললেই আমরা ধরে নিই যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়ে গেছে। সো ডেবিট সমান সমান ক্রেডিট, এটা হতে হবে। এখন আমি যদি লেখার ভুলে এমন করতাম যে ডেবিট সাইডে আমি 5,000 টাকা লিখতাম, হ্যাঁ, কিন্তু ক্রেডিট সাইডে আমি লিখেছি 50,000 টাকা, তখন এই ভুলটা আমি ধরতে পারতাম। ঠিক আছে, তখন এই ভুলটা আমি রেওয়া মিল প্রস্তুত করলে ধরতে পারতাম, কারণ আমার ডেবিট সাইডে 5,000 টাকা ছিল আর ক্রেডিট সাইডে 50,000, মানে 45,000 টাকা বেশি লেখা হয়েছে। কিন্তু যদি এমন হয় যে দুই পাশে আমি 50,000 টাকা লিখেছি, তখন কিন্তু ওই ভুলটা ধরাটা ইম্পসিবল। তো এই ভুলগুলো রেওয়া মিলে ধরা যায় না। এরপর হচ্ছে বেদাখিলার ভুল। এখান থেকে কিন্তু প্রায় হচ্ছে এমসিকিউ আসে বন্ধুরা। আমি তোমাদের বলে দেই যে বেদাখিলার ভুল, যেমন দেখো, কালাম ট্রেডার্স এর নিকট হতে 20,000 টাকা নগদে পাওয়া গেল। সো 20,000 টাকা নগদে পাওয়া গেল, এটা ডেবিট দিকে ঠিকই লেখা হয়েছে, কিন্তু ক্রেডিট দিকে কালাম ট্রেডার্স এর পরিবর্তে সালাম ট্রেডার্স হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো দেখো, এখানে কিন্তু আমি টাকার অঙ্কেও ভুল করলাম না, এখানে আমি ডেবিট ক্রেডিট করতেও ভুল করলাম না, শুধুমাত্র কালামের জায়গায় আমি লিখেছি সালাম ট্রেডার্স। সেখানে নামটা ভুল হয়েছে, আর এই ভুলটাকে বলা হয় বেদাখিলার ভুল। তো তোমাদের প্রশ্ন এমন থাকতে পারে যে উদাহরণের মাধ্যমে বলা আছে যে কালাম ট্রেডার্স এর নিকট হতে 20,000 টাকা নগদ পাওয়া গেল, কিন্তু এখানে সালাম ট্রেডার্স হিসেবে ক্রেডিট করা হয়েছে। ওকে, সো আমরা এটাকে কি ধরনের ভুল বলতে পারি, তখন এরকম চারটা অপশন থাকবে, যেটা কি বাদ পড়ার ভুল, নাকি এটা লেখার ভুল, নাকি বেদাখিলার ভুল, নাকি অন্যান্য ভুল বা যেমন নীতিগত ভুল আছে সেটা। তখন তোমরা কি করবে, বেদাখিলার ভুল সিলেক্ট করবে। সো বেদাখিলার ভুল হচ্ছে সেই ভুল যেটা নামে ভুল করা আছে। ওকে, সো কালামের নিকট হতে নগদ 20,000 টাকা পাওয়া গেল, এখানে নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর অন্যদিকে কালাম হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি দেনাদার। তো কালাম থেকে যেহেতু আমি টাকা পেয়েছি, কালাম হওয়ার কথা ছিল ক্রেডিট। তো আমি এখানে জাস্ট কালামের বদলে লিখলাম হচ্ছে সালাম, আর সবকিছু ঠিক আছে। ওকে, তো তখন ওই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না, রেওয়া মিলটা মিলে যাবে। এরপর আছে বন্ধুরা পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল। এটাকে আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিপূরক ভুল বা স্বয়ং সংশোধক ভুল মানে হচ্ছে হিসাব রক্ষকের অজ্ঞাতসারে একটি ভুল অন্য একটি ভুল দাখিলা দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে উহাকে স্বয়ং সংশোধক বা পরিপূরক ভুল বলা হয়। তো মনে করো হিসাব রক্ষক কি করলো, একটা ভুল করলো, দুইটা এখানে ধরো লেনদেন আছে। হ্যাঁ, একটা লেনদেনের ডেবিট সাইডে হওয়ার কথা হচ্ছে 5,000 টাকা। তো হিসাব রক্ষক কি করলো, ডেবিট সাইডে 5,000 টাকা লিখলো, কিন্তু ক্রেডিট সাইডেও 5,000 টাকা লেখার কথা ছিল, সেখানে লিখলো 10,000 টাকা। তো দেখো বন্ধুরা, এখানে ডেবিটে 5,000 লিখেছে, কিন্তু ক্রেডিটে আরো 5,000 টাকা বেশি লেখা হয়েছে। আবার সেকেন্ড যে লেনদেনটা আছে সেটা লিপিবদ্ধ করার সময় ডেবিট পাশে ঠিকই লিখেছে, কিন্তু ক্রেডিট পাশে আবার 5,000 টাকা হচ্ছে কম লিখেছে। সো দেখো, একটা লেনদেনে ক্রেডিট সাইডে হচ্ছে বেশি লিখেছে 10,000, মানে 5,000 টাকা বেশি লিখেছিল, আবার আরেকটা লেনদেনে ক্রেডিট সাইডে হচ্ছে 5,000 টাকা কম লিখেছে। সো 5,000 টাকা যদি বেশি লেখে আবার 5,000 টাকা কম লেখে, তখন কিন্তু প্লাস মাইনাস করে এখানে 0 হয়ে যাবে, তাই না? তার মানে এই ভুলটা আমরা রেওয়া মিলের মাধ্যমে ধরতে পারবো না। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, শিহাব ট্রেডার্স হিসেবে 5,000 টাকা ডেবিট করার কথা ছিল। ওকে, ভুলে তা 500 টাকা ডেবিট করা হয়েছে। আবার জামিল ট্রেডার্স হিসেবে 5,000 টাকা ক্রেডিট হবার কথা ছিল, কিন্তু ভুলে
500 টাকা ক্রেডিট করা হয়েছে। তো দেখো বন্ধুরা, একদিকে ডেবিট করেছে 500 টাকা, আরেকদিকে ক্রেডিট করেছে 500 টাকা। তার মানে ভুলটা কিন্তু সেম, যে ডেবিট করার কথা ছিল 5,000 কিন্তু ডেবিট করেছে 500। আবার অন্য হিসাবটা ঠিকই আছে, ক্রেডিট পাশে ঠিকই লিখেছে 5,000, শুধু ডেবিট দিকে ভুলে লিখেছে 500। আবার জামিল ট্রেডার্স হিসেবে 5,000 টাকা ক্রেডিট করার কথা ছিল, 500 টাকা লিখেছে, কিন্তু ডেবিট সাইডে ঠিকই 5,000 টাকা লিখেছে। তো দুইটা লেনদেনে এমন ভুল করলো যার মাধ্যমে আমার ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস করে কিন্তু সেম চলে আসে, আমার রেওয়া মিলে ওই ভুলটা ধরা পড়বেই না। ফলে দেখো উভয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে, কিন্তু এই ভুলের জন্য রেওয়া মিল মিলে যাবে, মানে রেওয়া মিলের ডেবিট পাশ সমান সমান হয়ে যাবে রেওয়া মিলের ক্রেডিট পাশ। সো যেহেতু এই ভুলটা পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল, এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না। এরপর দ্বিতীয় ভুলটা হচ্ছে নীতিগত ভুল। প্রথমটা ছিল করণিক ভুল, যেটার 4টা শ্রেণী বিভাগ আমরা দেখেছি। এরপর দ্বিতীয়টা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল কি? হিসাব বিজ্ঞান জ্ঞানের অজ্ঞতার কারণে অথবা হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয়ে থাকে তাকেই নীতিগত ভুল বলে। যেমন ধরো আসবাবপত্র হিসাব, ঠিক আছে, আসবাবপত্র হিসাব, এখানে আমার এটা কি স্থায়ী সম্পদ, তো আমি আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, আর এটাকে কি ধরা হয়? মূলধন জাতীয় ব্যয়, তাই না? আমি যদি আসবাবপত্র ক্রয় করি তখন এটা কি হবে? মূলধন জাতীয় ব্যয়। এখন আমি কি করলাম? আসবাবপত্র ক্রয় করে আমি আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ না করে আমি লিখলাম ক্রয় হিসাব। ওকে, তো দেখো আমি মূলধন জাতীয় ব্যয়কে কি করলাম? আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলাম। সো এই যে ভুলটা হলো, মূলধন জাতীয় ব্যয় থেকে আমি মূলধন জাতীয় ব্যয়কে লিপিবদ্ধ না করে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলাম কোন একটা লেনদেনকে বা কোন একটা হিসাবকে, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন হয়েছে, সুতরাং এটা নীতিগত ভুল। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবে। ক নাম্বারে দেখো, কল কবজা ক্রয় 50,000 টাকা। তো এখানে আমার কি করার কথা ছিল? কল কবজা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, কিন্তু আমি কল কবজা হিসাবকে ডেবিট না করে আমি ক্রয় হিসাবকে ডেবিট করেছি। সেটা কি হয়েছে? এটা নীতিগত ভুল হয়েছে। দ্বিতীয় আরেকটা দেখো উদাহরণ, কল কবজা মেরামত খরচ 5,000 টাকা। তো আমরা জানি মেরামত কি? মেরামত হচ্ছে একটা দৈনন্দিন ব্যয়, বা এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তো আমার কল কবজা মেরামত করলে কি করার কথা ছিল? মেরামত হিসাবকে ডেবিট করার কথা ছিল, আর নগদান হিসাবকে আমার ক্রেডিট করার কথা ছিল, কিন্তু আমি কল কবজা হিসাবে সেটা ডেবিট করলাম। ওকে, তো আমি মেরামত খরচ ডেবিট না করে আমি কল কবজা হিসাবকে ডেবিট করলাম, যার কারণে আমার হিসাব বিজ্ঞানের স্বীকৃত যে রীতিনীতি ছিল যে মূলধন জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে, মুনাফা জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে, এই নীতিটা লঙ্ঘন হয়েছে, তাই এটা বলা যায় নীতিগত ভুল। তো বন্ধুরা, রেওয়া মিলে এই সকল ভুল ধরা পড়বে না। কি কি? একটা হচ্ছে করণিক ভুল, আর আরেকটা হচ্ছে এই যে দেখো নীতিগত ভুল। এই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়বে না। তো বন্ধুরা, আশা করি আজকের যে আলোচনার বিষয়গুলো ছিল, যে রেওয়া মিলে কোন ভুলগুলো ধরা পড়বে, কোন ভুলগুলো ধরা পড়বে না, এবং রেওয়া মিলের ডেবিট পাশে আর ক্রেডিট পাশে কোন হিসাবগুলো লিপিবদ্ধ হবে, মানে খতিয়ানের জেরগুলো আমরা কিভাবে রেওয়া মিলে লিপিবদ্ধ করব, সেটা আমরা আজকে দেখেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।